বিকাল শুরু হওয়ার আগে থেকেই শুরু হয়ে যায় বাচ্চাদের নানান রকম বায়না, এইটা রান্না করো ওইটা রান্না করো। আর আমার আরও সমস্যা কি, আমার বাচ্চাগুলো মিষ্টি কম খায়, খালি ঝাল নাস্তা খেতে চায়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ইটস নীরা ফ্রম নীরাস ইটিসি। আমি আজকে চলে আসছি আপনাদের সাথে নতুন আর একটা রেসিপি শেয়ার করতে, তাও খুব ইজি আর খেতে তো আলহামদুলিল্লাহ, এটা আর বলার অপেক্ষাই রাখে না। ঘরে তো সবসময় আটা থাকেই, এখান থেকে 2 কাপ আটা নিয়ে নেবেন। তারপর যদি গুঁড়া দুধ থাকে টেস্ট বাড়ানোর জন্য 1 চা চামচ না 1 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নেবেন। তারপর হচ্ছে এখানে আমি ইস্ট দিয়েছি 2 চা চামচ। প্রতি কাপের জন্য 1 চা চামচ ইস্ট একদম যথেষ্ট। কুসুম গরম পানিতে ইস্টটা 5 মিনিট আমি মিশিয়ে রেখেছিলাম যেন অ্যাক্টিভ হয়ে যায়। তারপর দিয়ে দিয়েছি ইস্টটা এখানে গোলানো। আর 2 কাপ আটার জন্য আমি 1 কাপ কুসুম গরম পানি নিয়ে এখানে ভালোভাবে আটার ডোটা তৈরি করে নিয়েছি। শেষে একটু সামান্য তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে এখন এটাকে রেস্টে দিতে হবে 1 ঘন্টার জন্য। আটার ডোটা তৈরি করার সময় কিন্তু একটু ভালোভাবে মথে নিতে হবে যেন পরবর্তীতে এটা খুব ভালোভাবে ফুলে যায়। এরপর আমি আটার ডোটাকে ঢেকে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য রেস্টে। আমি এখন চলে আসলাম মাঝখানে ভেতরে যে পুরটা সেটা তৈরি করে নিতে। বাসায় যদি চিকেন না থাকে তাহলে আমার মতো এরকম রেডিমেড চিকেন বলগুলো দিয়েও এই ভেতরের পুরটা খুব ইজিলি তৈরি করা যাবে। আর এই চিকেন বলগুলো কিন্তু অনেক কাজের, যে কোনো সময় ঝটপট যে কোনো নাস্তা তৈরি করে নেওয়া যায়। আমি এখানে সয়াবিন তেলে ভালোভাবে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরের মধ্যে মন মতন মশলা দিয়ে দিচ্ছি। আপনাদেরও মন খুশি মতো আপনারা মশলা দিয়ে দিবেন। তাই বলে আবোল তাবোল না, কিন্তু মাংস রান্না করার সময় যেসব মশলা আপনার পুরটা যতটুকু পরিমাণ হবে ঠিক ততটুকু পরিমাণে অল্প অল্প করে মশলা দিয়ে দিতে হবে। হলুদ, মরিচ, ধনিয়া, তারপর হচ্ছে জিরা বাটা, আদা বাটা এবং সামান্য গরম মশলার গুঁড়া। মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তারপর ওই যে চিকেন বলগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম সেগুলো কুচি কুচি করে নিয়েছি, এখন এখানে দিয়ে সামান্য কষিয়ে নিতে হবে। এইটা কষানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে এটাকে 5 মিনিট কুক করে নিতে হবে। আমি এখন এটাকে নেড়ে ছেড়ে সমান করে দিয়ে এখন ঢেকে দিব। তারপর দেখতে চলে যাব যে আমার ওই আটার ডোটা কতটুকু ফুলেছে। এটা যথাসম্ভব একটু গরম জায়গাতে রাখলেই ভালো, তাহলে কিন্তু ডোটা ভালো করে ফুলে যায়। এই তো এটা যথেষ্ট ফুলেছে। আমি যদিও 1 ঘন্টা রাখিনি, এত সময় আসলে বিকেলে পাওয়া যায় না, আপনারা একটু সময় নিয়ে রাখবেন। এখন এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট ময়ান করে নিব, কারণ এটার ভেতরে যে বাতাস আছে সেটা আমাকে বের করে নিতে হবে। এই অবস্থায় যদি আপনার এই ডোটাকে স্টিকি মনে হয় তাহলে সামান্য আটা দিয়ে এটাকে ভালোভাবে ময়ান করে নিতে হবে, বা এখানে তেলও ব্যবহার করতে পারেন। আমি অবশ্য পরবর্তীতে সামান্য তেল দিয়েছি। তেল দিয়ে ময়ান করতে গেলে আমি দেখলাম যে এখানে বেশি সুবিধা লাগে। প্রিয় দর্শক, এটাকে ময়ান করতে করতে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন আর আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন, কারণ আমি আমার রেসিপিগুলো সবসময় আপনাদের সাথে সহজভাবে শেয়ার করার চেষ্টা করি। এখন হাতে সামান্য তেল লাগিয়ে তারপর ডো থেকে আমি যতগুলো আমার প্রয়োজন ততগুলো লেচি কেটে নেব। এখানে আমি 2 কাপ আটা দিয়ে কয়টা করলাম, 4, 5, 6, 7, 8। হ্যাঁ, আমি এখানে একটা কথা বলতে চাই, এটা আমি হাতেই করে নিচ্ছি কারণ ডোটা এত সফট হয়েছিল যে হাতেই সুন্দর শেপ হয়ে যাচ্ছে। আপনারা চাইলে বেলুন পেরির সাহায্য নিতে পারেন। আলতো করে উঠিয়ে এখন আমি এটা তেলে ভেজে নিব। তবে আপনারা চাইলে এটাকে শুকনো রুটির মতো করেও তাওয়াতে কুক করে নিতে পারেন। আমি এখানে একটু তেলে ভেজে নিচ্ছি, তাহলে আমার কাছে মনে হয়েছে যে এই ভেতরের যেই রুটিটা সেটা একটু ফুলেছে। আর বাচ্চারা যেহেতু খাবে, ভেজে নিলে হয় কি একটু কালারফুল হয় আর একটু ক্রিস্পি হয়, এই জন্য আমি এটাকে তেলে ভেজে নিয়েছি। এভাবে করে প্রতিটাই মানে আমি একটু সাইজ করে, পুরির সাইজ করে আর কি, এই প্রতিটা রুটি ভেজে নিব। আর ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার হিট মিডিয়াম লোতে রাখতে হবে, হাই হিটে এগুলো ভেজে নেওয়া যাবে না। এরপর এদিক দিয়ে আমি সালাডটা তৈরি করে নিলাম। এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং আর সবচেয়ে টেস্টি জিনিস এই রেসিপি পর্বের। আমি এখানে গাজর আর শসা কুচি করে নিয়েছি। যেহেতু বাচ্চাদের খাবার বা বড়রাও তো খেতে পারে অবশ্যই, যে কোনো নাস্তায় একটু কালারফুল হলে কিন্তু এটা দেখতেও সুন্দর হয় আর খেতেও আগ্রহ বোধ করে। তো এই তো হয়ে গেল আমার এখানে সবগুলো আইটেম যেগুলো আমি রান্না করেছিলাম, যেমন সালাদ, তারপর ওই মাংসের ভাজিটা, আর এই যে ছোট ছোট লুচি টাইপের কি বলা যায় রুটিগুলো। এখন এটার একটা ছোটোখাটো অপারেশন করে ফেলবো, মাঝখান দিয়ে আস্তে আস্তে করে সাবধানে ছিঁড়ে ফেলবো যেন এটার ভেতরে একটা পকেটের মতো তৈরি হয়। এই তো হয়ে গেল। এরপর আপনার মন খুশি মতো এটার ভেতর মাংসের পুর, তারপর ওই ক্রিসপি সালাদটা, সালাদের মধ্যে আমি দিয়েছি হচ্ছে টমেটো সস আর দিয়েছি মেয়োনেজ, সামান্য গোলমরিচের গুঁড়াও দিয়েছিলাম, ওটা ভিডিওতে আসেনি। আর তবে লবণ দেওয়া যাবে না, তাহলে এই যে মেয়োনেজটা এগুলো গলে পানি উঠে আসবে সালাদের মধ্যে।
আমি এখানে সালাডটা ভালো করে দিয়ে নিচ্ছি, কারণ সালাডটাই আমার কাছে এত টেস্টি লাগে। আর এই তো হয়ে গেল, এইটা হচ্ছে আমার নাস্তার ফাইনাল লুক। এভাবে আমি সব কয়টা রুটি বানিয়ে নিব। আরেকটা রুটি এভাবে ভেতরে আমি আপনাদের পুর ভরিয়ে দেখে দিচ্ছি। এখন যদি কারো মনে হয় যে এটা ছিঁড়ে আস্তে আস্তে এভাবে ছেঁড়াটা আপনাদের কাছে ঝামেলা মনে হয়, অপারেশন করাটা, তাহলে আরেকটা অল্টারনেটিভ ওয়ে আছে, আমি ওইটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এটাকে একদম কোনো ঝামেলা নাই, মাঝখান দিয়ে ভাঁজ করে এটার ভেতরে দিয়ে তারপর আপনারা খেয়ে ফেলতে পারবেন। এটা আর কি আমি করেছি, পরে যখন আমি খেয়েছি তখন এভাবে ভাঁজ করেই খেয়ে ফেলেছি। তবে এটা আপনি যেভাবেই খুশি সেভাবেই খেতে পারবেন, দুইভাবেই খাওয়া যায়, ভাঁজ করে আর ওইভাবে মাঝখানে পকেট করেও। এই তো দিস ইজ দ্য ফাইনাল লুক। আসলে এটার নাম কি দেওয়া যায়, আমি তো নাম খুঁজে পাইনি। আমি তখন চিন্তা করলাম যে এটা কি পকেট শর্মা হবে। আমি কিন্তু আরেকটু কালারফুল করার জন্য পরবর্তীতে কিছু পুদিনা পাতাও দিয়েছি ভেতরে ভেতরে, ওইটা টেস্টটা আরেকটু বাড়িয়ে দিয়েছে। আরও বাসায় যদি পুদিনা পাতা অ্যাভেলেবেল না থাকে তাহলে এটা দিতে হবে না, এটা পুরোপুরি অপশনাল। তবে এখানে ধনিয়া পাতাটা না দিলেই ভালো, এটা টেস্টটা মনে হয় একটু চেঞ্জ হয়ে যাবে। এখন বলেন তো সবাই, বিকেলে নাস্তার টেবিলে যদি এইরকম একটা লোভনীয় আর কালারফুল নাস্তা থাকে তাহলে কি আর কিচ্ছু লাগে? আর মেহমানদারিতেও এটা একদমই জমে যাবে। ডিফারেন্ট একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।